কোথায় যাচ্ছ ভাই? তাপসিরের কথার কোনো জবাব না দিয়ে রাশমিক বেরিয়ে গেল বাসা থেকে। আবির আর তাপসির একে অপরের দিকে একবার তাকালো এবং আবির বলা শুরু করলো। ভাইয়ের কিছু হয়েছে রে? সকাল থেকে দেখছি কেমন মনমরা হয়ে আছে, আর এখন তো আমাদের সাথে কথা বলছে না। যে স্মৃতি ভোলার জন্য ভাই নিজের দেশ ছাড়লো, আবার সেই স্মৃতি ভাইয়ের সামনে চলে এসেছে, তাই একটু মন খারাপ। মানে সে স্বপ্ন আবার? হুম। এতদিন তো সব কিছু ঠিক ছিল, তাহলে আজকে আবার হঠাৎ করে? ভাই বলছিল তার ফোনে নাকি একটা মেসেজ এসেছে, আর তারপরে ওই স্বপ্ন। কি মেসেজ? সেটা বলেনি। কিন্তু এটা তো ভাইয়ের পার্সোনাল নাম্বার, তাহলে এই নাম্বার কেউ কিভাবে জানতে পারলো সেটাই তো বুঝলাম না। প্রশ্নটা তো এখানেই, কেউ কীভাবে ভাইয়ের পার্সোনাল লাইফ নিয়ে এত কিছু জানতে পারে? আচ্ছা, রাত্রে আপু তো ভাইয়ের পার্সোনাল নাম্বারের কথা জানে। চলো আপুকে গিয়ে জিজ্ঞেস করি কিভাবে জানলো। তাছাড়া আপুর সম্পর্কে জানতেও পারবো। কথাটা কিন্তু খারাপ বলিসনি, চল আপুর কাছে যাই। কিন্তু আপু কোথায়? খাওয়ার পরে তো আর দেখলাম না। আপুকে ভাইয়ের রুমের দিকে যেতে দেখেছিলাম আমি, হয়তো ওখানেই আছে। গিয়ে দেখি চল। হুম। অতপর আবির আর তাপসির পা বাড়ালো রাশমিকের রুমের দিকে। ওরা রাশমিকের রুমের সামনে গিয়ে কিছুটা অবাক হয়ে গেল, কারণ এখানে এসে এমন কিছু দেখতে হবে তা হয়তো ওদের দুজনের কেউই আশা করেনি। রাত্রি রাশমিকের রুমের প্রতিটি জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। আলমারির সব জামা কাপড় বিছানার উপরে ছড়ানো ছিটানো অবস্থায় পড়ে আছে। আবির আর তাপসির রুমের ভিতরে ঢুকে চারদিকে একবার ভালো করে চোখ বুলিয়ে নিল। রাত্রি ওর নিজের কাজে ব্যস্ত। আবি- আবির আর তাপসির কখন এসেছে তার কোনো খবর ওর নেই। আবির রাত্রিকে উদ্দেশ্য করে বলতে আরম্ভ করলো। এভাবে কি খুঁজছো আপু? আবিরের ডাকে রাত্রির হুঁশ ফিরলে ও আবির আর তাপসিরের দিকে তাকিয়ে আমতা আমতা করে বলল। তোমরা কখন এলে? আসলাম তো মাত্র, কিন্তু তুমি এইখানে এইভাবে কি খুঁজছো? না, আসলে দেখছিলাম যে রাসপিকের রুমে ওর কোনো ডায়েরি আছে নাকি, যেখানে ওর সব কিছু লেখা থাকে। ও কি করতে পছন্দ করে, কি করতে অপছন্দ করে, কি খেতে ভালোবাসে, কি খেতে পছন্দ করে না, এইগুলো জানতে ওর মন জয় করাটা আমার জন্য সহজ হতো, এই আর কি। কিন্তু ভাই তো কোনো ডায়েরি লেখে না। ও, আসলে আমি জানতাম না। আমি ভাবছি হয়তো লিখে, তাই খুঁজতেছিলাম। তাই বলে এভাবে? ওর রুমটা অনেক অগোছালো ছিল, আমি ভাবছি গুছিয়ে দিব। তা তোমরা হঠাৎ এখানে এলে কেন? কোনো দরকার ছিল নাকি? তোমার সাথে আমাদের কিছু জরুরি কথা ছিল, তাই আসলাম। কি কথা বলো? নিচে চলো, বসে কথা বলবো না। আচ্ছা চলো। অতপর আবির তাপসির আর রাত্রি নিচে চলে গেল। আবির আর রাত্রি স্বাভাবিক থাকলেও তাপসির কিছুটা চিন্তিত একটু আগে ঘটে যাওয়া ঘটনাটা নিয়ে। তবে কেন চিন্তিত সেটা ওর জানা নেই। হাঁটতে হাঁটতে কখন যে নিচে চলে এসেছে তা তাপসিরের খেয়াল নেই। ওর ধ্যান ভাঙলো আবিরের মৃদু ধাক্কায়। কি রে, কোথায় হারিয়ে গেলি? না কিছু না, বল কি বলবি? কি বলবি মানে? আমরা কি জন্য আপুর কাছে যেতে চাইছিলাম তোর মনে নেই? ও হ্যাঁ, সরি রে, খেয়াল ছিল না। তোর খেয়াল থাকে কোথায় আজকাল? আবির আর তাপসিরের কথার মাঝে বাদ সেজে রাত্রি বলে উঠল। এই, তোমরা তখন থেকে কি সব বলে চলেছো? কিছুই তো বুঝতে পারছি না। না, আসলে কিছু প্রশ্নের উত্তর চাই আমরা তোমার কাছে। কি প্রশ্ন বলো? তুমি আগে বসো, বসে কথা বললেই মেবি ভালো হবে। রাত্রি সোফায় বসতে বসতে বলল। হুম, এবার বলো। তুমি তো ভাইয়ের পার্সোনাল নাম্বার জানো, তাই না? হুম, কিন্তু কেন? ভাইয়ের পার্সোনাল নাম্বার তো আমরা দুইজন ছাড়া আর কেউ জানে না, তাহলে তুমি জানলে কিভাবে? সত্যি বলবো নাকি মিথ্যে বলবো? রাত্রির কথার জবাবে তাপসির বলল। মিথ্যা কেন বলবে? অবশ্য সত্যিটা বলবে। আচ্ছা বলছি, শোনো। আমি রাসমিকের নাম্বার পাইছি তোমার ফোন থেকে। রাত্রির কথা শুনে তাপসির বেশ খানিকটা অবাক হয়ে বলল। আমার ফোন থেকে মানে? মানে তোমার ফোন হ্যাক করা হয়েছিল। কি? হুম। আর কি কি ইনফরমেশন নিয়েছো তুমি? আর কিছু নেইনি, শুধু রাসমিকের নাম্বারটাই নিয়েছি। এখন কি আমার ফোন হ্যাক করা নাকি? আরে না, এখন আর হ্যাক করে কি লাভ? আমি তো রাসমিকের সাথেই আছি। হুম। আচ্ছা ফাহিম। আচ্ছা ফাহিম ভাইকে তুমি নিজে মেরেছিলে নাকি লোক পাঠিয়েছিলে?
আমার কাজ আমি নিজে করতে পছন্দ করি। আর ফাহিমের মতো কাউকে মারার জন্য আমার লোকের দরকার হবে না। তা না হয় বুঝলাম, কিন্তু তুমি জানলে কি হবে যে ফাহিম ভাইয়ের সাথে কথা কাটাকাটি হয়েছে? আমিও সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলাম, তাই। কোথায় ছিলে? আমরা তো দেখলাম না। তোমরা আমাকে দেখোনি, কিন্তু আমি তোমাদের ঠিকই দেখেছি। কিন্তু কোথা থেকে দেখেছো সেটা তো বলো। রাসমিক আর ফাহিম যেখানে বলেছিল তার থেকে কিছুটা দূরে আর একটা সোফা ছিল, সেটা দেখেছিলে? কিন্তু কেন? সোফাটা যেহেতু দেখেছো, তাহলে সেই সোফাতে একটা মেয়ে বসেছিল, সেটাই নিশ্চয়ই দেখেছো। ওটা তুমি ছিলে? জি, তোমাদের সামনে থেকেও তোমাদের চোখের আড়ালে ছিলাম আমি। সবই তো বুঝলাম, কিন্তু ফাহিম ভাই কিভাবে মারলে সেটা বলো। ওখানে তো অনেক প্রোটেকশন ছিল। হুম, তা অবশ্য ছিল, কিন্তু তাতে আমার কাজ করতে কোনো প্রবলেম হয়নি। এতগুলো লোকের চোখ ফাঁকি দিয়ে ফাহিম ভাইকে মারাটা তো এতটাও সহজ ব্যাপার না। তুমি কিভাবে পারলে? আচ্ছা বলছি শোনো, তোমরা ওখান থেকে বেরিয়ে যাওয়ার পরে আমি চলে গেছিলাম ফাহিমের কাছে। আর তোমরা নিশ্চয়ই জানো যে ফাহিম মেয়ে পাগল। তা অবশ্য একটু ছিল। আশা করি আর কিছু বলতে হবে না। হুম আচ্ছা, রাসমিক কোথায় গেছে? জানি না, আমরা জিজ্ঞেস করেছিলাম বাট কোনো উত্তর পাইনি। ও, দুটো তো প্রায় বাজে, বেরোতেও তো হবে। সমস্যা নেই, ভাই এসে পড়বে। আচ্ছা, তোমরা তাহলে থাকো, আমি বরং রাসমিকের রুমটা একটু গুছিয়ে দিয়ে আসি। ওকে যাও। আর কোনো কথা না বাড়িয়ে রাত্রি ওখান থেকে উঠে পা বাড়ালো রাশমিকের রুমের দিকে। রাশমিকের রুমে এসে রাত্রি পকেট থেকে নিজের ফোনটা বের করে কাকে যেন কল করলো। কিছুক্ষণ রিং হবার পরে অপর প্রান্ত থেকে কেউ একজন কলটা রিসিভ করলো। হ্যাঁ আপু বলো। কাজটা আজকেই করব, তুই ওই কাজটা করে ফেল। আজকে কখন? বিকালে। আচ্ছা আপু। আর ও কোথায়? ভাই বলল কি কাজ আছে নাকি, তাই একটু আগে বাইরে বেরোলো। ওকে, কল দিয়ে তাড়াতাড়ি বাসায় আসতে বল। রাসমিকও কিন্তু বাহিরে বের হয়েছে, যদি কোনোভাবে দেখে ফেলে তাহলে সব কিছু এখানেই শেষ হয়ে যাবে। আচ্ছা আমি বলতেছি। আমি এখন রাখি, সন্ধ্যায় দেখা হবে। আচ্ছা। রাত্রি কলটা কেটে দিয়ে একটা পৈশাচিক হাসি দিল। কারো রাতের ঘুম হারাম করার জন্য হয়তো ওর এই হাসিটুকুই যথেষ্ট। নিজের হাসিটাকে সংযত করেও ঘর গোছানোর কাজে লেগে পড়ল। ঘড়িতে সময় দুপুর 2:50। রাশমিক একটা পার্কের বেঞ্চে একা একা বসে আছে। কোনো কিছুই স্বাভাবিক লাগছে না ওর কাছে। হঠাৎ ওর ফোনটা বেজে উঠলে ও ওর পকেট থেকে নিচের ফোনটা বের করে দেখে তাফসিরের নাম্বার থেকে কল এসেছে। 7-5 কিছু না ভেবে কলটা রিসিভ করে নিজের কানে ধরলে অপর প্রান্ত থেকে তাফসিরের গলার আওয়াজ ভেসে আসলো ওর কানে। ভাই তুমি কোথায়? পরিচিত সেই জায়গাটাতে বসে আছি। পার্কে? কেন? কয়টা বাজে দেখছো? কয়টা বাজে? 3টা বাজতে আর মাত্র 5 মিনিট বাকি আছে। তাতে কি? ভাই বাসায় আসো তাড়াতাড়ি। কেন? খাওয়া দাওয়া শেষ করে বেরোতে হবে তাই। কোথায় বেরোবি? আজ গ্রিন রোডে ড্রাগস ডিলিং হচ্ছে বিকাল 5টায়, ভুলে গেছো? ও, খেয়াল ছিল না। এখন তো খেয়াল হয়েছে, তাড়াতাড়ি বাসায় আসো। আসতেছি। রাশমিক কলটা কেটে দিয়ে বসা থেকে উঠে দাঁড়ালো। গন্তব্যস্থল ওর বাসা। 10 মিনিট হাঁটার পরেও ও নিজের বাসার সামনে এসে পড়েছে। বাসার ভিতরে ঢুকে দেখে আবির, তাফসির আর রাত্রির ড্রয়িং রুমের সোফায় বসে বেশ হেসে হেসে একে অপরের সাথে কথা বলছে। রাশমিককে দেখে ওরা 3 জন বসা থেকে উঠে দাঁড়ালো। রাশমিক ওদের দিকে একবার তাকিয়ে পা বাড়ালো ওর রুমের দিকে। নিজের রুমের ভিতরে ঢুকে রাশমিক বেশ কিছুটা অবাক হলো, কারণ ও যখন বাসা থেকে বেরিয়েছিল তখন ওর রুম এতটা গোছানো ছিল না। এখন যতটা গোছানো আছে ওর বুঝতে কোনো অসুবিধে হলো না যে এটা রাত্রির কাজ। এই বিষয়টা নিয়ে অতটা মাথা না ঘামিয়ে ও ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হবার জন্য। ওয়াশরুম থেকে বেরিয়ে টাওয়াল দিয়ে নিচের হাত মুখ মুছে নিচে চলে গেল খাবার খাওয়ার জন্য। ডাইনিং টেবিলে বসে আবির, তাফসির আর রাত্রি অপেক্ষা করছে রাশমিকের জন্য। ওদের অপেক্ষার অবসান ঘটিয়ে রাশমিক গিয়ে বসে পড়ল ডাইনিং টেবিলে খাওয়ার জন্য। খাওয়া দাওয়া শেষ করতে করতে ঘড়ির কাঁটা 3:30 পর্যন্ত পৌঁছে গেছে। ওরা 4 জন গিয়ে বসে পড়ল ড্রয়িং রুমের সোফার উপর। ওদের কথা বলার মাঝে হঠাৎ আবিরের ফোনটা বেজে উঠল। ও ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে সানজিৎ কল দিয়েছে।
আবির কলটা রিসিভ করে নিচের কানে ধরলে অপর প্রান্ত থেকে সানজিৎ বলে উঠল। ভাইয়া তুমি কোথায়? বাসায় কেন? আমাদের এদিকে একটু সমস্যা হয়েছে, তুমি আর তাপসির ভাইয়া যদি একটু আসতে তাহলে অনেক হেল্প হতো। আচ্ছা, আমি ভাইয়ের সাথে কথা বলে তোকে জানাচ্ছি। আচ্ছা। আবির কলটা কেটে দিয়ে রাশমিককে উদ্দেশ্য করে বলল। আবির, ভাই সাজিদ বলল ওদের ওইখানে নাকি কি সমস্যা হয়েছে, আমাকে আর তাফসিরকে যেতে বলল। তো যা, সমস্যা কোথায়? কিন্তু ড্রাগস ডিলিং। ওটা আমি দেখে নিব, তোরা যা। আচ্ছা ভাই। অতপর আবির আর তাপসির রাশমিকের থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ল সানজিতের বাসার উদ্দেশ্যে। ওরা বেরিয়ে যাবার কিছুক্ষণ পরে রাশমিক আর রাত্রিও বেরিয়ে পড়ল গ্রিন রোডের উদ্দেশ্যে। প্রায় 50 মিনিটের যাত্রাপথ অতিক্রম করে ওরা ওদের গন্তব্যস্থলে পৌঁছলো। তবে ওখানে গিয়ে এমন কিছু দেখতে হবে তা হয়তো রাশমিকের ধারণার বাহিরে ছিল। রাশমিক বেশ ভালোভাবেই বুঝতে পারছে যে ওর জীবনের মৃত্যু ঘণ্টাটা হয়তো একটু পরেই বেজে উঠবে। রাশমিক ধীরে ধীরে নিচের মাথাটা ঘুরিয়ে রাত্রির দিকে দৃষ্টিপাত করলো। রাত্রির মুখে আবার সেই পৈশাচিক হাসিটা ফুটে উঠল, আর এই হাসিটার মানে রাশমিকের কাছে বেশি স্পষ্ট। রাত্রি রাশমিকের সামনে এসে দাঁড়িয়ে ওর চোখে চোখ রেখে বলল। কি হলো জোকার কিং সাহেব, অবাক হলেন নাকি? অবশ্য অবাক হওয়ারই কথা, কারণ এখানে এসে যে এমন কিছু দেখতে হবে তা হয়তো তুমি কল্পনাও করনি, তাই না? তবে এতটুকুকে আবার অবাক হওয়ার দরকার নেই, আসল চমক তো এখনো বাকি। রাশমিক কিছুটা বিস্ময়ের সাথে বলে উঠল। আসল চমক মানে? আমার পিছনে একটু তাকাও শোনা। কথাটা বলে রাত্রি রাশমিকের সামনে থেকে সরে গেলে একটা ছেলে ওর সামনে এসে দাঁড়ালো। রাশমিক অবাক হয়ে তাকিয়ে আছে ছেলেটার দিকে। ওকে এখানে এভাবে দেখতে হবে তা হয়তো ওর কল্পনারও বাহিরে ছিল, কারণ ওর সামনে স্বয়ং ফাহিম দাঁড়িয়ে আছে, যার লাশ কিছুদিন আগে রাত্রি ওর বাসার দরজার সামনে ফেলে এসেছিল। রাশমিক পা বাড়ালো ভাবনার জগতে। তাহলে কি ফাহিম মারা যায়নি? এটাও তাহলে ওদের একটা প্ল্যান ছিল? কিন্তু এসবের মাস্টার মাইন্ড কে আছে সব কিছুর পিছনে? সাধারণ কেউ এইসব করার সাহস পাবে না, এটা আমি শিওর। তাহলে কে করলো? ফাহিম? কিন্তু শুধুমাত্র ড্রাগস ডিলিংয়ের জন্য ও এত কিছু করবে বলে আমার মনে হয় না। তাহলে কি রাত্রি? রাশমিকের ভাবনার ব্যাঘাত ঘটল ফাহিমের ডাক শুনে। কিরে জোকার, কোথায় হারিয়ে গেলি? তুই বেঁচে আছিস কিভাবে? তোর লাশ তো রাত্রি তোর বাসার সামনে রেখে এসেছিল কি, তাই তো? রেখে এসেছিল ঠিকই, তবে সেটা আমার লাশ ছিল না, প্লাস্টিক সার্জারি করা অন্য একটা ছেলে। এই সব কিছুর পিছনে কে আছে? আমি থাকলে কি করবি? তোর ওই ছোট মস্তিষ্কে এত কিছু আসবে না। সো বল, এইসবের মাস্টার মাইন্ড কে? যাকে নিজের বাসায় রাখলি এখন তার সাথেও কি তোর পরিচয় করে দিতে হবে নাকি? রাশমিক রাত্রির দিকে তাকিয়ে বলল। এই সব কিছুর পিছনে আপনি? রাত্রি একটা মুচকি হাসি দিয়ে বলল। এনি ডাউট? কিন্তু এত কিছু কেন করলেন? আপনাকে তো আমি চিনিও না। তুমি আমাকে না চিনলেও আমি তোমাকে খুব ভালো করেই চিনি। মানে? ইতি আপুর কথা মনে আছে? ইতি নামটা শুনে রাশমিকের চোখের সামনে কিছু পুরনো স্মৃতি ভেসে উঠল। ও নিজেকে কিছুটা স্বাভাবিক করে বলল। কে আপনি? আর ইতিকে কিভাবে চিনেন? রাশমিকের কথা শেষ হবার সাথে সাথে রাত্রি সজোরে একটা থাপ্পড় মারল রাশমিকের গালে। থাপ্পড়টা একটু বেশি জোরে হবার কারণে ওর ঠোঁট কেটে রক্ত বেরিয়ে পড়ে। রাত্রি রাশমিকের সামনে এসে ওর কলার ধরে নিচের দিকে ঘুরিয়ে বলে উঠল। ইতি মানে কি? হ্যাঁ, ইতি মানে কি? আপু হয় তোর, সম্মান দিয়ে কথা বলবি। রাশমিক নিচের মুখে একটু মুচকি হাসির আভা নিয়ে বলল। কোনো বিশ্বাসঘাতকের জন্য আমার মনে সম্মান আসে না, আর কখনো আসবেও না। বিশ্বাসঘাতক আমার আপু ছিল না, বিশ্বাসঘাতক ছিল তোর ভাই। আপু মানে? ওর তো একটাই বোন ছিল, আর তো কেউ ছিল না। আপুর সাথে আমার রক্তের কোনো সম্পর্ক ছিল না, কিন্তু তাও সে আমার জন্য যা করেছে তা হয়তো নিজের আপন বোনও কখনো করতো না। ওই বিশ্বাসঘাতক মহিলা আবার কারো জন্য কিছু করতেও পারে? ব্যাপারটা নিতান্তই হাস্যকর। অবশ্য ঠিকই বলেছিস, একজন বিশ্বাসঘাতক থেকে আর একজন বিশ্বাসঘাতকের সৃষ্টি হয়েছে। রাত্রি নিচের মুখে একটা হাসির রেখা টেনে বলল। যা বলার বলতে পারিস। তোর হাতে কিন্তু বেশি সময় নেই,
দুনিয়ার মায়া ত্যাগ করে তোকে চলে যেতে হবে বহু দূরে, যেখানে গেলে মানুষের ফিরে আসতে পারে না। কেন, মেরে ফেলবি নাকি আমাকে? কোনো সন্দেহ আছে? তা কি কারণে মারবি আমাকে? ইতি আপুকে খুন করেছিস সেই অপরাধে। আমি যদি বলি আজকে আমার না তোদের মৃত্যু হবে তখন? রাশমিকের কথার মাঝে বাদ সেজে ফাহিম বলে উঠল। একটু পরে তো মরবি, এখনো তোর জোকস বলার মুড আছে? কে মরবে আর কে বাঁচবে সেটা তো সময় বলবে। রাশমিকের কথা শেষ হবার সাথে সাথে রাত্রি নিচের কোমর থেকে একটা গান বের করে রাশমিকের কপালের ঠিক মাঝ বরাবর তাক করলো। ভাবছিলাম তোকে আর কিছু সময় বাঁচিয়ে রাখবো, কিন্তু না, তোর মরার অনেক শখ হয়েছে, আর তোর এই শখটা পূরণ করতে আমার খুব ভালো লাগবে। এনজয় দ্য জার্নি। ওপারে ভালো থাকিস, কেমন? আর তোর ভাইয়ের সাথে দেখা হলে তাকে আমার সালাম জানাস, কেমন? হঠাৎ একটা বিকট গুলির শব্দে পুরো পরিবেশটা যেন কেঁপে উঠল। তাহলে কি রাশমিকের যাত্রা এখানেই শেষ? রাশমিকের কপাল থেকে গানটা নিচে নামিয়ে রাত্রি যখন পিছনের দিকে ঘুরতে যাবে, তখন পিঠে ভারী কোনো কিছু অনুভব করে ও নিজের অবস্থান থেকে ডান দিকে খানিকটা সরে গেল। রাত্রির নিজের অবস্থান পরিবর্তন করার সাথে সাথে ফাহিমের নিস্তেজ দেহটা মাটিতে লুটিয়ে পড়ল। রাত্রি সহ ওর সাথের বাকি সকলে অবাক হয়ে তাকিয়ে আছে ফাহিমের লাশের দিকে। ফাহিমের লাশটা ঠিক রাশমিকের পায়ের সামনে পড়েছে। সবার চোখে মুখে বিস্ময়ের ছাপ ফুটে উঠলেও রাশমিক বেশ স্বাভাবিকভাবেই আছে। ওকে দেখে মনে হচ্ছে না যে এখানে কেউ খুন হয়েছে। ও রাত্রির দিকে তাকিয়ে একটা তাচ্ছিল্যের হাসি দিল, কিন্তু রাত্রির সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। ও চারিদিকে তাকিয়ে খুঁজে চলেছে গুলিটা ঠিক কোথা থেকে করা হয়েছে, কিন্তু কোনো কিছুই নজরে আসছে না ওর। রাত্রি রাশমিকের সামনে এসে উচ্চস্বরে বলে উঠল। কি হচ্ছে এখানে? রাশমিক কিছুটা মুচকি হেসে বলল। আমি কিভাবে জানবো যে কি হচ্ছে? তুই যেখানে আমিও সেখানে আছি, তাই না? গেম খেলছিস আমার সাথে? রাত্রির সাথে গেম খেলছিস? এর ফল কিন্তু ভালো হবে না। রাশমিক নিজের হাসিটা বজায় রেখে বলল। কর্ম করে যাও বৎস, ফলের আশা করো না। রাশমিকের কথা শেষ হবার সাথে সাথে রাত্রির আরো 4 জনের মাথায় গুলি লাগে একে একে, এবং ওরা সাথে সাথে ঢলে পড়ে মৃত্যুর কোলে। ওদের দিকে একবার তাকিয়ে রাত্রি আবার রাশমিকের দিকে নিচের দৃষ্টিপাত করলো এবং বলল। যে সব করছে তাকে থামতে বল, না হলে প্রাণে মেরে দিব কিন্তু। আরে আগে খুঁজে তো বের কর, তারপর না হয় প্রাণে মরিস। যাকে এখনো দেখলি না তাকে কিভাবে প্রাণে মারবি আমি ঠিক বুঝলাম না। রাত্রির লোকেরা হন্যে হয়ে খুঁজে চলেছে কোথা থেকে গুলিগুলো করা হচ্ছে সেই জায়গাটা, কিন্তু কোনো চিহ্ন ওরা পাচ্ছে না। রাত্রির সব লোক একের পর এক মারা যাচ্ছে, বাকি আছে শুধু রাত্রি একা। সবকিছু এত অল্প সময়ের মধ্যে হয়ে গেছে যে ও কিছু বুঝতেই পারেনি। চারিদিকে ওর লোকেদের লাশ পড়ে আছে। রাত্রির কর্মকাণ্ড দেখে রাশমিকের হাসি যেন কোনোভাবে থামছেই না। এক মনে হেসে চলেছে ও। হঠাৎ রাত্রি রাশমিকের কপালে পিস্তল তাক করে বলল। তোর কি মনে হয় তুই বেঁচে যাবি? না, তোকে আমি বাঁচতে দিব না। ইতি আপুকে তো তুই অনেক কষ্ট দিয়ে মেরেছিলি। আমি চেয়েছিলাম তার থেকে 1000 গুণ বেশি কষ্ট দিয়ে তোকে মারবো, কিন্তু সেটা যেহেতু হলো না, তুই এমনিতেই মর। রাত্রির কথা শেষ হবার সাথে সাথে একটা গুলি এসে লাগলো রাত্রির পায়ে। পায়ের ব্যথায় ও ধপ করে বসে পড়ল মাটিতে। ওর হাত থেকে পিস্তলটা কিছুটা দূরে গিয়ে পড়ল। পায়ের ব্যথায় রাত্রির চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। রাশমিক একটা মুচকি হাসি দিয়ে মাটিতে পড়ে থাকা পিস্তলটা কুড়িয়ে নিয়ে রাত্রির সামনে হাঁটু গেড়ে বসে পড়ল এবং পিস্তলটা দেখতে দেখতে বলল। হ্যাঁ, তুই কি যেন বলেছিলি? ইতিকে আমি অনেক কষ্ট দিয়ে মেরেছিলাম, তাই না? কি কষ্ট দিয়েছি বল? শুধু হাত আর পায়ের আঙ্গুলগুলোই তো কেটেছি, আর তো কিছু করি নাই। তবে যদি ও শরীরের চামড়া টুকরো টুকরো করে কাটতে পারতাম তাহলে আমি শান্তি পেতাম, কিন্তু তার কিছুই তো আমি করিনি। তোর মাথায় অনেক বুদ্ধি আছে জানিস, কিন্তু আফসোস তুই সেই বুদ্ধিগুলো ভালো কাজে ব্যবহার করতে পারলি না। প্রতিশোধের নেশায় তুই এতটাই ডুবেছিলি যে কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা খুঁজে বের করার কোনো প্রয়োজন বোধ করিসনি। আরে ইতিকে তো আমার ভাই ভালোবেসেছিল, ওর জন্য এই খারাপ রাস্তা থেকে বেরিয়ে একজন ভালো মানুষ হয়ে বাঁচতে চেয়েছিল, কিন্তু
ইতি কি করলো? জাস্ট কয়েকটা টাকার জন্য আমার ভাইটাকে মেরে ফেললো। কি দোষ করেছিল আমার ভাই? ওকে ভালোবেসেছিল, এটাই ওর দোষ? ভালোবাসার থেকে টাকা ইতির কাছে বড় হয়ে গেল? কারো জীবনে থেকে কি টাকার মূল্য বেশি? টাকা থাকলেই কি সব পাওয়া যায়? রাশমিকের কথার মাঝে বাদ সেজে রাত্রি কান্না করতে করতে বলে উঠল,